তাহলে সেকেন্ড আরেকটা প্রপার্টি, সেটাকে বলছি ইলেকট্রন আসক্তি। এটা মাধ্যমিক লেভেলে ছিল না। ইলেকট্রন আসক্তি এর আরো অনেকগুলো নাম আছে, আমি শুধু একটা টার্ম লিখলাম ইলেকট্রন আসক্তি, ইংলিশটাও লিখে দিই ইলেকট্রন অ্যাফিনিটি। আমি শর্টকাটে এটাকে E.A বলবো, ইলেকট্রন অ্যাফিনিটি। আর নাম আছে ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গেন এনথালপি, এটাও আছে। এবার এইটা ইলেকট্রন আসক্তি কাকে বলে, এই সংজ্ঞাটা আর আয়োনাইজেশন এনার্জি এদের মধ্যে ভালো রিলেশন একটা আছে। এক কথা বলতে গেলে আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ইলেকট্রন বের করার জন্য যে শক্তি লাগে, আর ইলেকট্রন অ্যাফিনিটি একটা ইলেকট্রন যদি আমি স্থাপন করি, একটা ইলেকট্রন যদি আমি যোগ করি, তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয়। আমি সংজ্ঞাটা বলছি। এক নাম্বার পয়েন্ট, যেটা আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রেও ছিল, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও, কম্পেয়ার করে পড়বে তাহলে সুবিধা হবে মুখস্থ রাখাটা। তাহলে ভূমি স্তরে বা সর্বনিম্ন স্তরে যদি কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থাকে, দেখো এই তিনটে পয়েন্ট ওইখানেও ছিল, ভূমি স্তরে, গ্যাসীয় অবস্থায় এবং বিচ্ছিন্ন যদি পরমাণু থাকে, সাপোজ এটা একটা পরমাণু, তার নিউক্লিয়াস, আর এইটা ভেবে নাও একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু যার অনেকগুলো কক্ষ আছে। এবার তার যোজ্যতা কক্ষে মানে লাস্ট কক্ষে একটি ইলেকট্রনকে আমি যদি যুক্ত করি, ইলেকট্রনকে যুক্ত করি, তাহলে সেটা কি হয়ে যাবে, একক ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যাবে, বা একক ঋণাত্মক গ্যাসীয় অ্যানায়নে পরিণত হয়ে যাবে, মোনো পজিটিভ গ্যাসিয়াস অ্যানায়ন। সাপোজ এটা একটা পরমাণু, গ্যাসীয় পরমাণু, ভূমি স্তরে আছে এবং বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখানে আমি একটা ইলেকট্রন যোগ করছি, তাহলে সেটা একক নেগেটিভলি চার্জ হয়ে মোনো নেগেটিভ আয়নে পরিণত হয়ে যাবে। এবার এইটা যুক্ত করার ফলে যেটা গ্যাসিয়াস পরমাণু ছিল সেটা গ্যাসিয়াস অ্যানায়নে পরিণত হলো, মোনো নেগেটিভ বা একক ঋণাত্মক অ্যানায়নে পরিণত হলো। এইটা করার জন্য যে পরিমাণ, এটা খুব ইম্পর্টেন্ট, যে পরিমাণ, এটা খুব ইম্পর্টেন্ট বলছি, যে পরিমাণ শক্তি নির্গত হয়, এখানে কিন্তু প্রয়োজন হয় না, নির্গত হয়, এনার্জি রিলিজড হবে। আয়োনাইজেশন এনার্জিতে কি লাগছিল, এনার্জি রিকোয়ার্ড, অর্থাৎ ইলেকট্রনটাকে বের করতে এনার্জি লাগছিল, আর এখানে ইলেকট্রন প্রবেশ করাবো যখন, তাহলে শক্তি নির্গত হবে। মনে রাখবে, শক্তি যদি নির্গত হয় সেটাকে নেগেটিভ বলা হয়, নেগেটিভ শক্তি। আর শক্তি যদি প্রয়োজন হয় তাহলে সেটা পজিটিভ শক্তি। তাহলে আয়োনাইজেশন এনার্জির যে মানগুলো ছিল, ভ্যালুগুলো ছিল, সেটা ধনাত্মক মান ছিল। ওই যে বললাম লিথিয়ামের 520 কিলো জুল, তাহলে 520 কিলো জুল প্রয়োজন হচ্ছিল, আগে প্লাস আছে। কিন্তু এখানে আয়োনাইজেশন এনার্জির যেটা পাবো আমি, ইলেকট্রন অ্যাফিনিটি যেটা পাবো, সেই ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ইলেকট্রন, হ্যাঁ বলে দিচ্ছি, ইলেকট্রন অ্যাফিনিটির মান ঋণাত্মক হবে সর্বনিম্ন শক্তি স্তরে বা ভূমি স্তরে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা কক্ষে বা শেষ কক্ষে একটি ইলেকট্রন যুক্ত করে তাকে একক ঋণাত্মক গ্যাসীয় অ্যানায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে। কোনো সিস্টেম, মানে এটা একটা সিস্টেম, সিস্টেম থেকে যদি শক্তি নির্গত হয়ে যায়, শক্তি বেরিয়ে যায়, তাহলে সেই সিস্টেমটা স্টেবিলিটি পায়, সুস্থায়ী হয়। বুঝলাম? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির
ভ্যালুটা হবে ঋণাত্মক। আর একে বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে যদি আরেকটা পরমাণু আমি ওই আরেকটা ইলেকট্রন যদি বের করে নিই গ্যাসিয়াস অ্যানায়ন থেকে আরেকটা যুক্ত করি, তাহলে সেটা হবে x2 মাইনাস। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, এটা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। এরকম ভাবে থার্ড আছে, ফোর্থ আছে। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটির আরেকটা নাম বলেছি আমি, ইলেকট্রন গেইন এনথালপি। এটা এইভাবে লেখা যায় বা এইভাবেও লেখা যায়, আমি এটাও লিখে দিচ্ছি। এক্স ব্র্যাকেটে জি প্লাস ইলেকট্রন এক্স মাইনাস ব্র্যাকেটে জি কমা দিয়ে ডেল্টা এইচ সাফিক্সে ইজি। ইজিটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। এর মানটা কি হয়? নেগেটিভ হয়। এই ভ্যালুটা নেগেটিভ ভ্যালু হয়। তার মানে সাপোজ আমি বললাম যে এ একটা পরমাণু, সেখান থেকে এ মাইনাসে তুমি যাচ্ছ, আর ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তির মান ভেবে নাও -100 কিলো জুল। আর একটা পরমাণু বি, এইখানে একটা ইলেকট্রন যোগ করলে দিয়ে বি মাইনাস হলো, আর এর ইলেকট্রন গেইন এনথালপি -200 কিলো জুল। এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি না বি এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, কি বলবে তুমি? স্যার বি এর ইলেকট্রন অ্যাফিনিটি একদম একদম ঠিক বলেছো, প্রথমবারেই ঠিক বলে দিয়েছো। মাইনাস ভ্যালু যার যত বেশি হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। কারণ যত বেশি সেই মাইনাস ভ্যালুটা হবে তত বেশি সে সুস্থায়ী হবে। অর্থাৎ বি মাইনাস বেশি সুস্থায়ী কার তুলনায়? এ মাইনাসের তুলনায়। বি মাইনাসে যেহেতু -200 কিলো জুল এনার্জি নির্গত হচ্ছে, তাহলে বেশি স্টেবল, বেশি সুস্থায়ী কার তুলনায়? এ থেকে এ মাইনাসে যাওয়ার জন্য বেশি সুস্থায়ী হয়। তাহলে ইলেকট্রন আসক্তি কাকে বলে সংজ্ঞাটা বুঝতে পেরেছি। আর ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয়। প্রথম ইলেকট্রন আসক্তির মান সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ঋণাত্মক হয়। আর এর একক কি হবে? যেমন আয়োনাইজেশন এনার্জির একক আমি বলেছিলাম কিলো জুল মোল ইনভার্স, বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি মোল ইনভার্স, বা কিলো ক্যালোরি পার মোল। এগুলো হচ্ছে একই শক্তির যে একক ছিল। তুমি ভাবো, একটু ভালো করে ভাবো, আয়োনাইজেশন এনার্জি কি হচ্ছিল? একটা ইলেকট্রন বের করছিলাম, আর ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে? একটা ইলেকট্রন যোগ করছি। দেখা গেছে যে একটা পরমাণুর, সাপোজ এটা হবে না একটা পরমাণু ওয়াই, তাহলে এই ওয়াই পরমাণু থেকে যখন তুমি ওয়াই প্লাসে যাবে, কিভাবে যাবে? ইলেকট্রন বের করে যাবে। তাহলে এইখানে যে ইলেকট্রন বের করতে একটা শক্তির প্রয়োজন হয়, তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এর একটা মান আসবে, ধনাত্মক মান আসবে। আবার তুমি যখন ওয়াই আছে, এখানে একটা ইলেকট্রন যোগ করবে, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই মাইনাস। বা ভেবে নাও ওয়াই প্লাসে তুমি একটা ইলেকট্রন যোগ করবে, তাহলে ওয়াই তে চলে যাবে। এই যে ওয়াই থেকে ওয়াই মাইনাস আর ওয়াই থেকে ওয়াই প্লাস, এটা আয়োনাইজেশন এনার্জি, আর ওয়াই থেকে ওয়াই মাইনাস হচ্ছে ইলেকট্রন আসক্তি বা প্রথম ইলেকট্রন আসক্তি। দেখা গেছে যে প্রথম ইলেকট্রন আসক্তি আর প্রথম আয়োনাইজেশন এনার্জি যে মানটা পাওয়া যায় সেটা পজিটিভ আর নেগেটিভ, কিন্তু এদের যে ভ্যালুটা, সাইনটা পজিটিভ নেগেটিভ, কিন্তু মান বা ভ্যালুটা একই, সংখ্যা মানটা একই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আয়োনাইজেশন এনার্জি কাকে বলে, এর একক কি, আর প্রথম আয়োনাইজেশন এনার্জি কি, ভুল বলছি, ইলেকট্রন আসক্তি, সব ইলেকট্রন আসক্তির কথা বললাম। তাহলে ইলেকট্রন আসক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তির সংজ্ঞা জেনে নিলাম, তার একক জেনে নিলাম, প্রথম ইলেকট্রন আসক্তি কাকে বলে, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কাকে বলে, এরপরে ইলেকট্রন আসক্তি অনেকগুলো আছে, তৃতীয় চতুর্থ। একটা কোশ্চেন পরীক্ষায় দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা লিখে রাখো, যে কোনো পরমাণু বা কোনো মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হয়
কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, সাধারণত দেখা যায় এটা হয়। ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি যখন এক্স থেকে এক্স মাইনাসে যাবে তখন এই এনথালপির মানটা, প্রথম ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি, এটা মাইনাস ভ্যালু হবে। কিন্তু তুমি যখন এক্স মাইনাস থেকে আবার এক্স টু মাইনাসে যাবে তখন যে সেকেন্ড ইলেকট্রন গেইন এনথালপি বা সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি হবে সেটা ধনাত্মক হবে। আমি এটা পরে এটা নিয়ে ডিসকাস করব, কোশ্চেনটা লিখে রাখো কেন হবে, পরে ডিসকাস করব, ঠিক আছে? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ওইখানে যেটা আয়োনাইজেশন এনার্জি বলেছিলাম, যে বলেওছি যে প্রথম আয়োনাইজেশন এনার্জির মান এর থেকে দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জির মান বেশি হবে, তৃতীয় আয়োনাইজেশন এনার্জির মান আরো বেশি হবে। এটা ব্যাখ্যা করেছি তো? হ্যাঁ স্যার। এটা বলে দিয়েছি। তাহলে প্রথম আয়োনাইজেশন থেকে দ্বিতীয় বেশি হবে, দ্বিতীয় থেকে তৃতীয় বেশি হবে। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে উল্টো হয়, আয়োনাইজেশন এনার্জির মান প্রথমটা নেগেটিভ হয়, মানে নেগেটিভ মান মানে ভালো, বেশি, আর তারপরে ধনাত্মক হয় মানে পজিটিভ মান হয়, মানে এটা কম। এবার এর পরের পয়েন্টটা ওই আবার একই, ইলেকট্রন অ্যাফিনিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টর গভর্নস দ্য ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? এটা বলবো কি ফ্যাক্টরের উপর ইলেকট্রন অ্যাফিনিটি নির্ভর করে। ওই একই রকম 5টা ফ্যাক্টর আছে কিন্তু একটু আলাদা হবে। যেমন 1 নাম্বার ফ্যাক্টর বিস্তারিত নোটে আমি দিয়ে দিয়েছি, আমি শর্টকাটে তোমাকে শেখাবো। আচ্ছা, ইলেকট্রন গেইন এনথালপি যেটা ডেল্টা এইচ ই ডট জি, বা আমি এটাকে এরকম ভাবেও লিখতে পারি, নোটে আমি এইভাবে লিখেছি ইলেকট্রন গেইন এনথালপি। এখানে আমি এখানে বলছি ইলেকট্রন অ্যাফিনিটি সমানুপাতিক জেড স্টার। প্রথম কার উপর নির্ভর করছে? জেড স্টারের উপর। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকারী নিউক্লিয় আধান। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটির মান বৃদ্ধি পাবে যদি জেড স্টারের মান বৃদ্ধি পায়। অর্থাৎ সাপোজ এরকম ভাবে বোঝাচ্ছি, দেখো যেভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝো আর সেভাবেই মনে রাখবে। এটা ভেবে নাও নিউক্লিয়াস চার্জ আছে প্লাস, সেই নিউক্লিয়ার চার্জটা ভেবে নাও একটু বেশি। সাপোজ আমি বললাম যে নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হয়ে গেল 15 পয়েন্ট সামথিং ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, জেড স্টারের ভ্যালু। আরেকটা পরমাণু আছে, তার ভেবে নাও জেড স্টারের ভ্যালু আমি বলে দিলাম যে 20 বা 20 পয়েন্ট সামথিং। তাহলে জেড স্টারের ভ্যালু 20 আর এর জেড স্টারের ভ্যালু 15। এখন আমি এর ইলেকট্রন স্থাপন করব আর এটাতে ইলেকট্রন স্থাপন করব। প্রথম ক্ষেত্রে যখন ইলেকট্রন স্থাপন করব লাস্ট সেলে, এর যে স্টারটা কম, তাহলে আগত ইলেকট্রনকে সে ধরে রাখবে, নিউক্লিয়াসে অ্যাট্রাক্ট করে রাখবে। যতটা বেশি অ্যাট্রাকশন করবে, আর যদি 20 জেড স্টারে নিয়ে যাই, এখানে অ্যাট্রাকশন কোনটাতে অ্যাট্রাকশন বেশি হবে? যার জেড স্টার বেশি, যার জেড স্টার বেশি সেখানে অ্যাট্রাকশন বেশি, সেখানে আগত ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতা বা ধরে রাখার প্রবণতা বেশি হবে জেড স্টার বেশি হলে। তাহলে যত বেশি টাইটলি বাউন্ড করে রাখবে, আগত ইলেকট্রনকে যত ভালোভাবে হোল্ড করে রাখবে, তত বেশি শক্তি নির্গত হবে, তত বেশি ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু ঋণাত্মক হবে, তত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হবে, আর মৌলটা বা অ্যানায়নটা তত বেশি স্টেবল হবে। তাহলে জেড স্টার বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রন অ্যাফিনিটির ঋণাত্মক মান বৃদ্ধি পাওয়া। মনে রাখবে ঋণাত্মক মানের কথাই বলবো কিন্তু আমি, বেশি মানেই ঋণাত্মক মান বেশি। দ্বিতীয় পয়েন্ট, ব্যাসার্ধ বা পরমাণুর আকার। এটা মানে একটা পরমাণু, তার নিউক্লিয়াস আছে পজিটিভ চার্জ, আর এটা একটা বড় পরমাণু বা বড় মৌলের পরমাণু, এর জেড স্টার ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ বেশি, এর ব্যাসার্ধ কম। এখন যে ইলেকট্রনটা এখানে স্থাপন করব ছোট পরমাণুতে,
একটা ইলেকট্রন স্থাপন করো বড় পরমাণুতে, তোমার কি মনে হচ্ছে কোন ইলেকট্রনটাকে, কোন পরমাণুটা বেশি ভালোভাবে ধরে রাখতে পারবে স্ট্রংলি? স্যার ছোটটা, ছোটটার ছোট ক্ষেত্রে, পরমাণু যেটা। একদম ঠিক, ছোটটার ক্ষেত্রে আগত ইলেকট্রনকে ধরে রাখার প্রবণতা বা আকর্ষণ করার প্রবণতা বা হোল্ড করার ক্ষমতা বেশি। তাহলে যত বেশি হবে ধরে রাখার ক্ষমতা, তত বেশি শক্তি নির্গত হবে সেখান থেকে, তত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হবে। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ভালো করে যদি তোমার মনে থাকে তাহলে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে এই ফ্যাক্টর গুলোই আমরা দেখতে পেয়েছিলাম, জেড স্টারের সাথে সমানুপাতিক আর রেডিয়াসের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আকার ছোট হলে আগত ইলেকট্রনকে বেশি ধরে রাখতে পারবে তুলনামূলক আকার বড় হলে। আর মনে রাখবে এটা যখন বলছি তাহলে বাকি যে ফ্যাক্টর গুলো সেগুলো প্রায় স্থির থাকবে। 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, এখানে 3 নাম্বার পয়েন্ট আমি একবারে ইলেকট্রন বিন্যাসে চলে যাব। ই বিন্যাস ওইখানে আলাদা ছিল পয়েন্ট, এখানে আলাদা পয়েন্ট, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা ওখানেও ছিল। এবার এটা মন দিয়ে বলো বা ভালো করে বুঝে বলো, একটা ভেবে নাও ফুল ফিল্ড অরবাইটাল আছে বা হাফ ফিল্ড অরবাইটাল আছে বা অষ্টক পূর্ণ আছে। এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে খুব সুস্থায়ী। সেই সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসে তুমি যদি একটা এক্সট্রা ইলেকট্রন যোগ করো তাহলে কি সে নিতে চাইবে ইলেকট্রনটাকে? না স্যার। না, নিতে হ্যাঁ, চাইবে, স্যার। নিতে চাইবে না। কারণ তার তো অলরেডি ফুলফিল্ড আছে বা হাফ ফিল্ড আছে বা অষ্টক পূর্তি আছে। যে কোনো একটা সিচুয়েশন বলছি, সাপোজ ভেবে নাও এরকম আছে NS2 NP6, তাহলে সে এক্সট্রা ইলেকট্রন আবার অন্য একটা অরবিটাল তৈরি করে সেখানে কি নিতে চাইবে? কারণ তার তো অষ্টক পূর্তি আছে। বা এরকম আছে হ্যাঁ, ভেবে স্যার। নাও, বা ভেবে নাও এরকম আছে 2s2 1s2 2s2, তাহলে সে একটা ইলেকট্রন নিয়ে কেন সে 1s2 2s2 থেকে 2p1 এ যাবে? কারণ স্যার তো 2s টা ফুলফিল্ড আছে, তাহলে কেন 2p1 এ যেতে চাইবে? হ্যাঁ, সে যেতে চাইবে না। তাহলে এই ধরনের ইলেকট্রন বিন্যাস যদি কারো হয়, ফুলফিল্ড হাফ ফিল্ড বা অষ্টক পূর্তি হয়, তাহলে সে ইলেকট্রনকে নিতে চাইবে না বা সেখানে ইলেকট্রন যোগ করা সহজ হবে না, ডিফিকাল্ট হবে। বরং ইলেকট্রনকে প্রবেশ করাতে গেলে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে। রিপিট করছি, এই ধরনের ইলেকট্রন বিন্যাস থাকলে ইলেকট্রন, নতুন একটা ইলেকট্রনকে যুক্ত করতে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে, শক্তির নির্গত হবে না, শক্তি প্রয়োজন হবে। আর শক্তি প্রয়োজন হলে সেই মানটা কি হবে, ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। ধ- শক- ঋণাত্মক হবে। শক্তির প্রয়োজন বলছি। যেমন আয়োনাইজেশন এনার্জিতে শক্তির প্রয়োজন হচ্ছিল, তাহলে সেই ভ্যালুটা কি হচ্ছিল, পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। হ্যাঁ, স্যার পজিটিভ। শক্তির প্রয়োজন হলে তো পজিটিভ। তার মানে নিষ্ক্রিয় গ্যাস বা যাদের হাফ ফিল্ড আছে বা যাদের ফুল ফিল্ড অরবিটাল আছে সেখানে ইলেকট্রনকে প্রবেশ করাতে গেলে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে যাবে। আর ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক মানে কি, কম না বেশি? কম। ভেরি গুড, এটাই আমি জানতে চাইছিলাম, ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক মানে কম। তাহলে একটা প্রশ্ন এখান থেকে হয়, আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখে রাখো, নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন? খুব ইম্পর্টেন্ট। ধনাত্মক হয় মানে কি, মানটা কম হয়। পাশে লিখে ব্র্যাকেটে লিখে রাখলাম তোমাকে বোঝাবার জন্য, কোশ্চেন এটা লেখা থাকবে না, মান কম হয়, ধনাত্মক হয় মানে কম হয়। কেন হয়? কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন বিন্যাস NH2NP6, ব্যতিক্রম হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 1s2, খুব সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস, অষ্টক পূর্তি আছে বা দ্বৈত পূর্তি আছে। এবার একটা বাড়তি ইলেকট্রন বা একাধিক বাড়তি ইলেকট্রন, এক বা একাধিক বাড়তি ইলেকট্রন নিয়ে নিজের সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসে বিনষ্ট করতে চাইবে না। এরা অত্যন্ত সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস। এখন একটি ইলেকট্রনকে যোগ করতে গেলে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে।
তাই ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 3 নাম্বার ফ্যাক্টর হয়ে গেল, যে ফ্যাক্টরের উপর ইলেকট্রন আসক্তির মান নির্ভর করে বা যে ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস সবসময় ধনাত্মক হবে, কারণ এরা সব ইলেকট্রনিক কনফিগারেশন অষ্টক পূর্তি থাকে বা দ্বৈত পূর্তি থাকে। যেমন হিলিয়ামের প্লাস 48 কিলোজুল মোলিন ভাস, আমি দু একটা লিখে দিচ্ছি। নিয়নের ক্ষেত্রেও এটা প্লাস 116 কিলোজুল মোলিন ভাস। এরকম ভাবে আর্গনেরও পজিটিভ ভ্যালু আছে প্লাস 96 কিলোজুল মোলিন ভাস, এরকম আছে, মানে সব ধনাত্মক হবে। 4 নাম্বার পয়েন্ট, রোমান হরফে লিখছিলাম না, এরকম ভাবে লিখছিলাম। 4 নাম্বার পয়েন্ট, কণার আধান। কণার আধান, এই পয়েন্টটা খুব সহজেই বোঝানো যাবে। কণার আধান, সাপোজ ধরো 3টে কণা আমি এখানে লিখছি। একটা কণা বলতে যে কোনো পরমাণু, হ্যাঁ, পরমাণু বা আয়ন। এটা নাও পরমাণু হচ্ছে এক্স, একটা পরমাণু। আচ্ছা, আরেকটা ওই এক্স এরই আরেকটা রূপ এক্স প্লাস পজিটিভ, আরেকটা হচ্ছে এক্স মাইনাস অ্যানায়ন নেগেটিভ। এখন এই যে এক্স প্লাস আছে, সেখানে আমি একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো, আর এক্স এ একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো, আর এক্স মাইনাসে একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো। তোমার কি মনে হচ্ছে কোন ক্ষেত্রে সহজে ইলেকট্রনটা প্রবেশ করে যাবে? বলো। এক্স এ সহজে ইলেকট্রন প্রবেশ করবে, না এক্স প্লাসে সহজে ইলেকট্রন প্রবেশ করবে, না এক্স মাইনাসে সহজে ইলেকট্রন প্রবেশ করবে? স্যার এক্স প্লাস। এক্স প্লাসে সহজে ইলেকট্রন প্রবেশ করবে, একদম ঠিক। কেন এক্স প্লাসে সহজে ইলেকট্রন প্রবেশ করবে? সাপোজ ধরে নাও এটা এক্স, আর এর ধরে নাও তোমার নিউক্লিয়ার চার্জ যা থাকবে, জেড স্টারের মান যা থাকবে, এর জেড স্টারের মান বেশি হবে, কারণ একটা ইলেকট্রন কম আছে। তাহলে আগত ইলেকট্রনকে এই প্লাস আধানযুক্ত কণাটা বেশি আকর্ষণ করবে। আর এক্স মাইনাসের ক্ষেত্রে কি হবে? জেড স্টারের মান কম হয়ে যাবে, কারণ একটা এক্সট্রা ইলেকট্রন অলরেডি আছে। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, এখানে যে ইলেকট্রনটা আগে থেকে আছে, আর একটা ইলেকট্রন যদি আসে, তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে। এই পয়েন্টটা লিখে রাখো, বিকর্ষণ হবে। যেহেতু আগে থেকে নেগেটিভলি চার্জ আছে সে, আর একটা ইলেকট্রন যদি এখানে আসে, সেটাও ঋণাত্মক, আর এই অ্যানায়নটাও ঋণাত্মক আধানযুক্ত, তাহলে আগত ইলেকট্রনকে এসে বিকর্ষণ করার চেষ্টা করবে, নিতে চাইবে না। আর জেড স্টারের মানও কম, আকর্ষণ করে ধরে রাখতে পারবে না। আবার কি আকারেও বড়, রেডিয়াসও বড়। আর রেডিয়াস যদি বড় হয়, আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল জেড স্টার, ইলেকট্রন অ্যাফিনিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। আর এর আর বড়, সব থেকে বড়, আর এর আর সব থেকে ছোট, প্লাসের সব থেকে ছোট, আর এটা এটা মাঝামাঝি। তাহলে এটা ছোট আকার, জেড স্টার বেশি, ছোট আকার, জেড স্টার বেশি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। বড় আকার, বড় আকার, জেড স্টার কম, ইলেকট্রন অ্যাফিনিটি কম। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কণার আধানের উপর কিভাবে নির্ভর করছে? যদি ধনাত্মক আধান থাকে, যদি ধনাত্মক আধান থাকে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি। তারপর কার হবে? পুরুষম পরমাণু। আর তারপরে সব থেকে কম কার হবে? ঋণাত্মক আধান, মাইনাসের। তার মানে কণার আধানের উপর নির্ভর করবে ইলেকট্রন আসক্তির মান। ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে, সেটাও বলে দিই, তারপর একটা কোশ্চেনে আমি যাব। ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা আমরা জানি, ভেদন ক্ষমতা হচ্ছে যে নিউক্লিয়াসের যত বেশি কাছে থাকে তার ভেদন ক্ষমতা বেশি। তাহলে এনএস এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি,
তারপর এনপি এর ভেদন ক্ষমতা, তারপর এনডি, আর সবারই শেষে হচ্ছে এনএফ। এটা ভেদন ক্ষমতার ক্রম। এবার ভেবে নাও একটা পরমাণুর আছে, নিউক্লিয়াস আছে, যা আছে এই অরবিটালটা লাস্ট অরবিটাল এস, আর একটা পরমাণুর নিউক্লিয়াস আছে যার লাস্ট অরবিটালটা হচ্ছে ডি। তাহলে কার ভেদন ক্ষমতা বেশি, এস এর না ডি এর? এস আচ্ছা, এস এর অরবিটালে। এইখানে আমি এস অরবিটালে ইলেকট্রন প্রতিস্থাপন করব, আর এখানে ডি অরবিটালে ইলেকট্রন প্রতিস্থাপন করব। সাপোজ ধরে নাও জেড স্টার আর আর এর মান প্রায় একই আছে, মানে জেড স্টার আর আর এর উপর নির্ভর করছে না, বাকি ফ্যাক্টর গুলোর উপর নির্ভর করছে না, আর আধানের উপরও নির্ভর করছে না, শুধু কোন অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করছে, এখানে এস অরবিটালে প্রবেশ করছে, এখানে ডি অরবিটালে প্রবেশ করছে। তাহলে তোমার কি মনে হচ্ছে কোন ইলেকট্রনটাকে কোন পরমাণুটা বেশি স্ট্রংলি ধরে রাখতে পারবে? স্যার ডি অরবিটালে। আচ্ছা, নিশ্চয়ই ডি অরবিটালে ভেদন ক্ষমতা কি বেশি না কম? স্যার কম। তাহলে কম ভেদন যদি, ক্ষমতা কম। আচ্ছা কম যদি থাকে তাহলে নিউক্লিয়াসের কাছে না নিউক্লিয়াস থেকে দূরে? নিউক্লিয়াস থেকে দূরে। তাহলে নিউক্লিয়াস থেকে দূরে যদি থাকে সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ বেশি করবে না কম করবে? স্যার কম করবে। তাহলে কেন, আকর্ষণ কম। তাহলে কেন বলছো ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে? কিন্তু স্যার মানে এস অরবিটালটা বেশি মানে পুরো না, ওটা তো মানে বের করতে অসুবিধা হবে না, ওটা আবরণী ক্ষমতাটা বেশি। আবরণী, আবরণী ক্ষমতা তো এখানে হচ্ছে না, কারণ এর আগের অরবিটালের কথা নেই তো, এস অরবিটালটাতেই ঢুকছে। আবরণী ক্ষমতার কথা কখন হবে, যদি নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের আগে আছে এস, তারপরে আছে পি, তা পি তে ঢুকছে, তাহলে এস এর ব্যাপারটা আসবে। এখানে তো আমি সেখানে বলিনি, আমি বলেছি এসেই প্রবেশ করছে। ও স্যার বুঝতে পেরেছি। তাহলে যেহেতু এস অরবিটালে ভেদন ক্ষমতা বেশি, এস অরবিটাল নিউক্লিয়াসের বেশি কাছে, তাই আগত ইলেকট্রনকে বেশি ভালোভাবে সে আকর্ষণ করে ধরে রাখতে পারবে আর বেশি শক্তি নির্গত করবে। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে এইখান তুলনায়, ডি অরবিটালের তুলনায় বা পি অরবিটালের তুলনায় বা এফ অরবিটালের তুলনায়, বাকি ফ্যাক্টর গুলো যদি ঠিক থাকে। বুঝলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এখান পর্যন্তই আজকে থাকবে, কি কি ফ্যাক্টরের উপর ইলেকট্রন আসক্তি নির্ভর করে। নেক্সট দিন পর্যায় ও শ্রেণী বরাবর কিরকম চেঞ্জ হয়, কিরকম পরিবর্তন হয়, আর এখান থেকে কি কি কোশ্চেন দেয় সেগুলো নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করো। এখান পর্যন্ত আজকে থাকবে।